জয়গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, যখন আমাদের ছেলে মেয়েরা একটু বড় হয়ে যায়, মানে কিশোর কিশোরীর সময়টাই চলে আসে, ছেলে মেয়েকে সেই অবস্থায় ধরে রাখা, সেই বয়সটাতে ছেলে মেয়েকে ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিয়ে পরিবেশে চলা একটা সাংঘাতিক ব্যাপার হয়ে দাঁড়ায় আমাদের প্রত্যেকের কাছে। তখন আমরা যদি ছেলে মেয়েদের বকি মারি, সেক্ষেত্রেও ছেলেরা খুব বেশি মাইন্ড করে নেয়। আবার ছেলে মেয়েদের যদি খুব বেশি শাসন করি, সেখানেও সমস্যা, আবার কিছু না বললেও পেয়ে বসে। তো এই অবস্থায় মানে 13-14 বছরের কিশোর কিশোরীদের জন্য বর্তমান আচার্য দেবের বিশেষ কিছু নির্দেশ আমাদের প্রত্যেক বাবা মাকেই কিন্তু পালন করতে হবে। তো এরকমই একটা ঘটনা ঘটেছিল আশ্রমে। 17/12/2023 সন্ধ্যার ঘটনা। এক ছেলে পালিয়ে যায় বাড়ি থেকে। আসল কথা এটাই। তারপর কি ঘটলো, আচার্যদেবের কাছে কি নিবেদন এলো, কিভাবে ছেলেটিকে আনা হলো, এবং আচার্যদেবের এই বিশেষ নির্দেশ আমাদের প্রত্যেকের শোনা দরকার। ঘটনাটা যাই হোক, ছেলেটা চলে যায়, মানে পালিয়ে যায়। সেই ছেলেটাকে খুঁজে এনে আচার্যদেবের যে কথাগুলো, আজকে আমরা তা নিয়েই বেশিরভাগটাই আলোচনা করব। বাবা, তুমি এসেছো, খুব ভালো। আমরা সবাই তোমাকে বড়ই ভালোবাসি, কিন্তু তুমি তো আমায় আজ বড় চিন্তায় ফেলে দিলে। বাইরের জগৎটা সবটা ভালো নয়, আর জানো তো, জীবনটা অনেক বড়। সান্দ্র হয়ে আসে তার কণ্ঠস্বর, পৃথিবীর সমস্ত দরদ আর মমতা প্রতিটি উচ্চারণে। প্রায় ফিসফিসিয়ে কথা বলছেন তিনি, যাতে 13-14 বছরের ওই কিশোরটিকে কেউ খারাপ না ভাবতে পারে। মানে যে পালিয়ে গেছে সেই কিশোরটাকে প্রতি আচার্যদেবের এই বলাগুলো প্রশ্ন না করতে পারে। আশ্চর্য হয়ে লক্ষ্য করি, একটুও বকাঝকা নেই, তর্জন গর্জন নেই, কোনো প্রশ্নও নেই। শুধু এক কুল ছাপানো হৃদয় যেন বাগ্ময় হয়ে উঠেছে। স্তব্ধ হয়ে দেখি আর মুগ্ধ হয়ে শুনি। আজ আমার সৌভাগ্য এই ঘটনার সাক্ষী হয়ে থাকা। আলোর দৃষ্টি দাও দেবদূতী বন্দ্যোপাধ্যায় এই পাঠটা লিখছেন। এরপর বললেন ওই কিশোরকে, যখনই মন খারাপ লাগবে, কষ্ট হবে, তুমি আমার কাছে সোজা চলে আসবে, কেমন? এবার তুমি একটু বাইরে গিয়ে দাঁড়াও, আমি একটু তোমার মা বাবার সঙ্গে কথা বলি। ছেলেটি তাকে প্রণাম করে দূরে গিয়ে দাঁড়ায়। এবার আরও ঘন হয়ে আসে তার কণ্ঠ। এগিয়ে আসে শিশুটির মা বাবা। আজ সকালে এই আশ্রমিক দাদাটি এসে ঠাকুর বাংলায় বিনতি প্রার্থনার পর চোখ ভরা জল আর বুক ভরা ব্যথা নিয়ে তাকে একটি কথাই নিবেদন করেছিলেন, আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচার্যদেব একটু উতলা না হয়ে আর চাপা টেনশন আরও অন্যদের মধ্যে ছড়িয়ে না দিয়ে আবার কথা শুনছেন। সকালে উঠে দেখি বাথরুমের দরজা হাট করে খোলা, ছেলে নেই। পূর্ণ মনোসংযোগ দিয়ে অসহায় পিতার সমস্ত কথা শোনেন তিনি। অবিচলিত চিত্তে বলেন, আশ্রমের সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলো আগে সার্চ করা হোক। সংশ্লিষ্ট বিভাগের কাছে তার নির্দেশ গেল। সম্ভাব্য জায়গাগুলিতে আতিপাতি করে খুঁজতে বলছেন সবাইকে। সেই বাবাকে বললেন পুলিশে একটা মিসিং ডায়েরি করে আসতে। তারপর যা যা ব্যবস্থা নেওয়ার সবটুকুই নিলেন অচঞ্চলভাবে। কোথাও টেনশনের লেশমাত্র নেই, হইচইও নেই। লোক পাঠিয়ে দিলেন যোশীডি স্টেশনে। একজন এসে খবর দিলেন, সকালবেলায় ট্রেনের পিছনে লাইন ধরে ছুটতে দেখা গেছে ওই কিশোরকে। দেখা গেছে আশ্রমের আনাচে কানাচে তাকে নিয়েই চলছে আলোচনা। তাকে খুব ভোরবেলায় চাদর মুড়ি দিয়ে হনহন করে হেঁটে যেতে দেখা গেছে আশ্রমের সিসিটিভি ক্যামেরায়। কিছুটা সন্ত্রস্ত থমথমে পরিবেশ, সবাই একটা পথ খুঁজতে চাইছেন। হেঁটে চলেছি। আনন্দবাজারের সামনের মাঠটার একপাশে ঘোড়াটা বাঁধা, জিরোচ্ছে। ঘাস ফড়িংগুলি কিড়কিড় করে ডাকছে, পাক পাখালি উড়ছে পাখির সাথে পাল্লা দিয়ে কয়েকটা প্রজাপতি। আপনা থেকেই মনে আসে, বিপদ দেখে ঘাবড়ে যায়, সেই বিপদেই তারে খায়, ঠাকুর বলেছেন। আমরা কি পারবো অতখানি অচঞ্চল থাকতে? আশ্রমের সবার সংকটে বিপদে একমাত্র ভরসা তো তিনি। অথচ কোনোরকম ভয় পাওয়ার ভঙ্গি আমাদের মতো নেই তার মধ্যে। প্রত্যেকটি কর্তব্য সুচারুভাবে করে চলেছেন। এর মাঝখানে সহস্র মানুষের হাজারো সমস্যা শুনে সমাধানী সূত্র সংকেত দিচ্ছেন। এই হলেন আমাদের আচার্যদেব।
একটু বিচলিত ভাব নেই, চঞ্চল ভাব নেই, তার কাছে খবর পৌঁছেছে, তিনি সুন্দরভাবে সমস্ত সমাধান করছেন। এমনকি আতিপাতিভাবে ছেলেটিকে খোঁজাও চলছে। এরই মধ্যে খবর এসে পৌঁছালো ঝন্টুদার এক নিকটাত্মীয়, যার সেদিন চাকরির পরীক্ষা ছিল আসানসোলে, তিনি ট্রেনের মধ্যে ছেলেটিকে দেখেই চিনতে পেরেছেন আশ্রমেরই পরিচিত মুখ। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওখানকার এক গুরু ভাইদের বাড়িতে নিয়ে গেছেন, তাকে স্নান খাওয়ার সুবন্দোবস্ত করেছেন। পরীক্ষার পর সঙ্গে করে ফিরিয়ে নিয়ে এসেছেন তার বাড়িতে। আশ্রমিকদের মুখে তখন স্বস্তির ছায়া, মন হালকা হয়ে গেছে বাতাসের মতো। সুখবরটা যখন এসে পৌঁছালো, সূর্যাস্তের রাঙা আলো তখন ছড়িয়ে পড়েছে ঠাকুর বাংলা জুড়ে। সন্ধ্যার পর ফিলান্থ্রপি অফিসের সামনে নাটমণ্ডপে বাবা মাকে নিয়ে হাজির হলো সেই ছেলে। অতি বিনীত ভঙ্গিতে এগিয়ে গেল আচার্যদেবের সামনে। সে এক অদ্ভুত দৃশ্য, অন্য কেউ যেন না শুনতে পায়। এইভাবে বললেন বাবা মাকে, শোনো, হেলিকপ্টার প্যারেন্টিং করতে যেও না, ভালোভাবে শুনুন, এরপর থেকে একটু ধৈর্য সহকারে শুনুন। আচার্যদেবের কথা আমাদের প্রত্যেক বাবা মায়ের জন্য। আমরা প্রত্যেকটা বাবা মাই কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েকে মানুষ করার সময় ওই কিশোর বয়সটাকে অতিক্রম করি, আর ওই সময়টাকে অতিক্রম করা খুব সহজ। যদি ছেলে মেয়েকে ঠিকভাবে রাখতে পারি তাহলে একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছায়, আর যদি এই সময় ছেলে মেয়েকে ভালোভাবে রাখতে না পারি তাহলে ওই ছেলে মেয়েটার জীবন একেবারে শেষ হয়ে যায়, যদি কোনোভাবে বেপথে চলে যায়। তাই বাবা মাকে আগে সতর্ক হতে হয়। সেই সাবধানী বার্তা, সেই নির্দেশ আচার্যদেবের মুখে তিনি আমাদের সহজ সুন্দরভাবে বললেন যে, শোনো, হেলিকপ্টার প্যারেন্টিং করতে যেও না, তোমাদের ইচ্ছা পূরণের যন্ত্র করে তুলো না সন্তানকে, আলট পকা মারধর করবে না, তোমাদের মনের অবদমিত ইচ্ছেগুলো বাচ্চার উপর চাপিয়ে দিলে ওর মনের উপর প্রেশার পড়বে, চাপ নিতে নিতে ও হাঁপিয়ে উঠবে। এবার কানের পাশ দিয়ে গুলি গেছে, ফার্স্ট হওয়াটাই শুধু জীবনের গল্প নয়, না পারাটাও গল্প। ওকে সাথ দাও, তোমরা জীবনের চ্যালেঞ্জগুলো নিতে শেখাও। ঠাকুর কিন্তু এবার একটা সিগন্যাল দিলেন, বুঝলে তো? উঠোনে ওর পায়ের ছাপ দেখেছো, বলছো সেখানে অনেক অভিমান আঁকা আছে, সেটা বুঝেছো? মনে হচ্ছিল কবির সেই উচ্চারণ। এখানে রাত্রির কলস ভেঙে প্রভাত গড়ায় দিকে দিকে, কাঁচের বাসনের মতো সব নিয়মকানুন ভাঙতে চায় বয়স সন্ধি। দেহ মনের আকস্মিক পরিবর্তন অস্থির করে তুলে তাকে, মুহূর্তে তছনছ করতে ইচ্ছে হয় সব কিছু। এই সময়টায় বাবা মাকে খুব সতর্ক হতে হয়, সাবধানী হতে হয়, না হলে আগু পিছু না ভেবে সন্তান বাড়ি থেকে পালিয়ে যাবার মতো হটকারী সিদ্ধান্ত নেয়। এরিক ফ্রম তাই এই বয়সটাকে মনস্তাত্ত্বিক পরিভাষায় বলেছেন ঝড়ঝঞ্ঝার কাল। আমরা এডুকেশন পড়তে গিয়ে পাই, আমিও পেয়েছি, কৈশোর বয়সকে ঝড়ঝঞ্ঝার কাল বলা হয়। এই একটি ঘটনার মধ্য দিয়ে সন্তান পালন প্রসঙ্গে একটি মূল মর্কচ উন্মোচন করে দিয়েছিলেন সেদিন। আমরা অনেকেই সচেতন হয়েছিলাম। একটা প্যাটার্ন অফ লাইফ ভেঙে আর একটা প্যাটার্ন অফ লাইফের পাঠ শেখালেন তিনি। আচার্যদেব তাই বললেন যে বিরুদ্ধ পরিবেশ তো ওর জীবনে আসবেই, তখন ও মোকাবিলা করবে কেমন করে অন্যদের সঙ্গে? বরং ওকে বলো, বাবা, ছাদে যদি লাফিয়ে না উঠতে পারো, সিঁড়ি ভেঙে ঠিক ওঠা যাবে। প্রসেস এ যদি সফল না হয়, ঘাবড়াবে না, আস্থা হারাবে না, চেষ্টা ছাড়বে না। তোমার জন্য প্রসেস বি এর দরজা হাট হাট করে খুলে যাবার অপেক্ষায় থাকবে। না পারা থেকেও অবলীলায় অনায়াসে শিখে নিতে হবে কিভাবে হারলে বোঝো, আবার প্রস্তুতি নাও, যুদ্ধ করাটা কিন্তু ছাড়বে না। গভীর বেদনায় আরও হার্দ সান্দ্র হয়ে আসে তার মন্ত্র গভীর উচ্চারণ। গাড়ি এবার ব্রেক কষলেই জীবনটাই শেষ হয়ে যায় না, শাসনেরও একটা লিমিট থাকে। ওর নিষ্পাপ মনটাকে এভাবে তোমরা মেরে ফেলো না। আচার্যদেবের এই কথাগুলি শুধু ওই বাবা মায়ের জন্য নয়, আমাদের প্রত্যেকের জন্য। তোকে ক্লাসে ফার্স্ট হতে হবে। এই সেদিনের একটা ঘটনা স্কুলে ঘটলো। বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে পারেনি কিশোর ছেলেটি, ক্লাসে নাম্বার কম পেয়েছে তো নিজে সুইসাইড করেছে, এরকম সেদিনের একটা ঘটনা আমাদের পরিচিত। তাহলে আপনারা বোঝান, আমরা বাবা মায়েরা যদি সতর্ক না হই তাহলে এই বয়সটা ছেলেদেরকে কিভাবে কি করতে হবে আমরা তা জানি না। আচার্যদেব আমাদের প্রত্যেককে শিখিয়ে দিলেন, প্রত্যেককে বুঝিয়ে দিলেন। তাই
আমাদের যেটা করণীয় ছেলেদের প্রতি এই বয়সটাই সেগুলোই করতে হবে। তাকে নিজের মনটাকে বুঝতে দিতে হবে, তার ইচ্ছেটাকে আমাকে বুঝতে হবে, আমার ইচ্ছেটা তার উপর চাপিয়ে দিলে চলবে না। এতে করে হটকারিতাবশত আমি আমার ছেলেকে হারাতেও পারি, এই ভয়টা, এই রিস্কটা আমার অবশ্যই থাকা দরকার। তাই এই আচার্যদেবের এই নির্দেশ অবশ্যই আমাদের প্রত্যেক বাবা মাকে পালন করতে হবে। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।